হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। ডব্লিউপি জিকে পিআইকিউ সিরিজে যে ক্লাস আমরা করছিলাম, আজকে তার 7 নম্বর ক্লাস। অলরেডি আমরা 6টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউপি জিকে পিআইকিউ সিরিজের যে আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আজকে আমরা 2023 সালে কলকাতা পুলিশ কনস্টেবলস এর মেন্স পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে, সেখানে জিকে থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো, কারণ এই ক্লাসে শুধু আমরা প্রশ্ন উত্তর আলোচনা করছি না, সেগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যার সঙ্গে কিন্তু আলোচনা করছি আমরা, যাতে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলি তোমাদের হেল্পফুল করে অনেক। দেখো, প্রথম প্রশ্ন, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন? বলো। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? হুম সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কুতুবউদ্দিন আইবক। যে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে দাস বংশ বা মামলুক বংশ এবং দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা তিনি করেছিলেন। ওকে। তিনি মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত দাস এবং সেনাপতি ছিলেন। দিল্লির বিখ্যাত কুতুব মিনারের নির্মাণ কাজ তিনিই শুরু করেছিলেন। পরীক্ষা আসে যে কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন বি, পুরুষপুর। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের প্রথম এবং প্রধান রাজধানী ছিল পুরুষপুর, বর্তমান পাকিস্তানের পেশোয়ার, যেটা কি বর্তমান পাকিস্তানে পেশোয়ারে অবস্থিত। এবং তার দ্বিতীয় রাজধানী ছিল কি মথুরা। তার আমলেই চতুর্থ বৌদ্ধ সংগীতি, যেটা অনুষ্ঠিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, যে চতুর্থ বৌদ্ধ সংগীতি কত খ্রিস্টাব্দে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে। দেখো, পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি অপশন ডি, 1931 সালে। লন্ডনে মোট 3টি গোলটেবিল বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। 1931 সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে গান্ধীজি তিনি যোগ দিয়েছিলেন এবং গান্ধীজির সঙ্গে আরউইনের কিন্তু চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম কি গান্ধী আরউইন চুক্তি। দেখো, 4 নম্বর প্রশ্ন, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 1930 সালে। 1930 সালে 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দল ব্রিটিশদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কিন্তু করেছিল। এই ঐতিহাসিক ঘটনার ফলে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্তের মতো বিপ্লবীরা কিন্তু এই ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। আর তোমরা কমেন্টে জানাবে যে প্রীতিলতা ওয়াদ্দেদার কখন কোন ঘটনার ফলে তিনি পটাশিয়াম সায়ানাইডকে মারা গেছিলেন বা নিজেকে আত্মহত্যা করেছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, উমেশ চন্দ্র ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বাইতে, বর্তমান মুম্বাই, গোকুল দাস গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল, যেখানে উমেশ চন্দ্র ব্যানার্জি, যাকে আমরা কি বলি ডব্লিউসি ব্যানার্জি, তিনি প্রথম সভাপতি নির্বাচিত হন এবং 72 জন প্রতিনিধি কিন্তু সেখানে উপস্থিত ছিল। দেখো, 6 নম্বর প্রশ্ন, নাগানন্দ বা নাগনন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? হুম পরীক্ষা আসে প্রশ্নটা বারবার। সঠিক উত্তর কি হবে? অপশানে হর্ষবর্ধন। পুষ্যভূতি বা বর্ধন বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধন নিজে একজন উচ্চমানের সাহিত্যিক
ও পণ্ডিত ছিলেন। তিনি সংস্কৃতে ৩টি বিখ্যাত নাটক রচনা করেছিলেন। তার রাজসভায় বিখ্যাত কবি বাণভট্ট কি রেখেছিলেন? হর্ষচরিত যেটা লিখেছিলেন। তিনিও কিন্তু তার রাজসভায় ছিলেন। কে ছিলেন তার রাজসভায় বিখ্যাত কবি? বাণভট্ট। যিনি লিখেছিলেন কি? হর্ষচরিত। পরীক্ষায় বারবার আসে এটা। আর হর্ষবর্ধনও কিন্তু বিখ্যাত সাহিত্যিক ছিলেন। দেখো ৭ নম্বর প্রশ্ন। কোন বড়লাট সত্যবিলোপ নীতি, যাকে আমরা কি বলি? ডক্ট্রিন অফ ল্যাপস, এটি প্রণয়ন করেছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, লর্ড ডালহৌসি। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই নীতি প্রয়োগ করে ভারতীয় রাজ্যগুলো গ্রাস করতেন। এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যেতেন, তবে তার রাজ্য সরাসরি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হতো। যেমন কি সাতারা, ঝাঁসি, নাগপুর ইত্যাদি। দেখো ৮ নম্বর প্রশ্ন। নিচে কোন আকরিকে কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক? নিচে কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট হলো যার সংকেত কি? Fe3O4। Fe3O4 লোহা বা লৌহ আকরের মধ্যে শ্রেষ্ঠ মানের। এতে লোহার পরিমাণ থাকে 72% বা তার বেশি থাকে। এটি কালো রঙের হয় এবং এতে তীব্র চৌম্বকীয় ধর্ম কিন্তু দেখা যায়। এবং হেমাটাইট দ্বিতীয় সেরা আকরিক, যেখানে 60 থেকে 70% কিন্তু লোহা থাকে। দেখো ৯ নম্বর প্রশ্ন। নর্মদা নদীর উৎসস্থল কোনটি? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হুম, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, অমরকন্টক। মধ্যপ্রদেশের মাইকেল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি কিন্তু হয়েছে। এটি মধ্য ভারতের একটি অন্যতম প্রধান পশ্চিম মাইনে নদী, যা খাম্বাত উপসাগরে অর্থাৎ আরব সাগরে কিন্তু পতিত হয়েছে। বিখ্যাত ধোঁয়াধর জলপ্রপাত এই নদীর উপর কিন্তু অবস্থিত। দেখো ১০ নম্বর প্রশ্ন। ভাকরা নাগাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, সতলেজ বা শতদ্রু। ভাকরা নাগাল বাঁধটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্যে শতদ্রু নদীর উপর নির্মিত ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। দেখো ১১ নম্বর প্রশ্ন। কলকাতা হাইকোর্টের নবমতম সার্কিট বেঞ্চ কোনটি? বলো। কলকাতা হাইকোর্টের নবতম যে সার্কিট বেঞ্চ সেটি কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন এ, জলপাইগুড়ি। ২০১৯ সালে উত্তরবঙ্গের মানুষের বিচার প্রক্রিয়া সহজ করতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের একটি স্থায়ী সার্কিট বেঞ্চ কিন্তু চালু করা হয়। পোর্ট ব্লেয়ার হলো আরেকটি হচ্ছে পুরনো সার্কিট বেঞ্চ। দেখো ১২ নম্বর প্রশ্ন। নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? বলো। না বলেছে। প্রশ্নগুলো ভালো করে পড়বে। না পড়ে উত্তর দেবে না, তাহলে ভুল হয়ে যাবে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, কেঁচো। কেঁচোর দেহে উন্নত বদ্ধ সংবহনতন্ত্র অর্থাৎ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু থাকে। অন্যদিকে শামুক, আরশোলা এবং চিংড়ির দেহে রক্তনালী ছাড়া রক্তপূর্ণ গহ্বর বা হিমো যে সিল সেটা কিন্তু থাকে, যাকে মুক্ত সংবহন কিন্তু বলে। দেখো ১৩ নম্বর প্রশ্ন। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলা হয়? যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলে? একবারে সহজ প্রশ্ন এটা।
এই ক্লাসটা আমি করেছি ফিজিক্সের ভর ভর এবং ওজন নিয়ে। তাকে কি বলে? সঠিক উত্তর কি হবে? অপশন সি ভর বলে। ঠিক আছে? যে কোনো বস্তুর ভেতরে মোট পদার্থের পরিমাণই হলো তার হচ্ছে ভর অর্থাৎ মাস। ঠিক আছে? যা মহাবিশ্বের সব জায়গায় কিন্তু অপরিবর্তিত কিন্তু থাকে। আর ভার বা ওজন কিন্তু বস্তুটির ওপর পৃথিবীর যে মাধ্যাকর্ষণ টান যেটা কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। ওকে? 14 নম্বর প্রশ্ন। রড কোষ যাকে আমরা বলি রড সেলস এবং কোন কোষ বা কোন সেল মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? অপশন সি চোখ। এগুলো চোখের রেটিনায় অবস্থিত আলোক সংবেদী কিন্তু কোষ। রড কোষ কম আলোয় বা অন্ধকারে কিন্তু দেখতে বা কোনো কোষ উজ্জ্বল আলোর রং চিনতে কিন্তু সাহায্য করে। ওকে? দেখো 15 নম্বর প্রশ্ন। লেড মৌলটির চিহ্ন কোনটি? মানে লেড মৌলটি তার সাংকেতিক চিহ্ন কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? অপশন ডি পিবি। ঠিক আছে? লেড বা সীসার রাসায়নিক চিহ্ন হলো হচ্ছে পিবি, যা এর হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে প্লাবাম থেকে কিন্তু এসেছে। আর এল এটা কার রাসায়নিক চিহ্ন? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখো 16 নম্বর প্রশ্ন। কি আছে? পেনিসিলিয়ামের বা পেনিসিলিনের আবিষ্কর্তা কে? বলো। সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? হুম? সঠিক উত্তর কি হবে? বলো। অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং। যে বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে বিশ্বের প্রথম কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ তিনি পেনিসিলিন কিন্তু আবিষ্কার করেছিলেন। ওকে? দেখো 17 নম্বর প্রশ্ন। কি আছে? নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের হচ্ছে ধর্ম নয় বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? হুম? সঠিক উত্তর কি হবে? অপশন এ স্বাধীন। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়। কারণ কার্বন ডাই অক্সাইড যেটাকে আমরা কি বলি CO2, এটা এই গ্যাসটি হচ্ছে কি বর্ণহীন, গন্ধহীন এবং এটি জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড কিন্তু তৈরি করে। এর মৃদু অম্লীয় বা টক স্বাদ কিন্তু রয়েছে। তাই এটি পুরো হচ্ছে স্বাদহীন হচ্ছে নয়। বুঝতে পেরেছো? দেখো 18 নম্বর প্রশ্ন। সাঁড়াশি, শিলাসি না সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন সি প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে আলম্ব এবং ফালকামটি অর্থাৎ স্থিরবিন্দু বল ও ভারের কিন্তু মাঝে অবস্থান করে। সাঁড়াশি, কাঁচি, তুলাদণ্ড প্রভৃতি কিন্তু প্রথম শ্রেণীর লিভারের কিন্তু উদাহরণ। আমি কিন্তু লিভার নিয়ে কিন্তু একটা সুন্দর একটা ক্লাস করে দিয়েছি। তোমরা সেই ক্লাসটি সুন্দর করে দেখে নিও। ঠিক আছে? সায়েন্সের। দেখো পরের প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন। লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? বলো। একবারে সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন ডি সাইট্রিক অ্যাসিড। লেবু জাতীয় টক ফলে প্রচুর পরিমাণে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড হলো কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে বাণিজ্যিক নাম। এটাও জেনে রেখো। পরীক্ষায় আসে এটা। দেখো 20 নম্বর প্রশ্ন। সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহের জন্য যে মহাকাশযানটি পাঠিয়েছে তার নাম কি? এটা যদিও অনেকটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তবু একটু জেনে রেখো। সঠিক উত্তর কি হবে? অপশন বি আদিত্য এল1। ঠিক আছে? আদিত্য এল1 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2023 সালে সেপ্টেম্বর মাসে
হচ্ছে সূর্যের বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা পর্যালোচনা করার জন্য আদিত্য হচ্ছে L1 মিশনটি কিন্তু উৎক্ষেপণ করেছিল। দেখো ২১ নম্বর প্রশ্ন, ব্রাজিলের রাজধানী কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি? অপশন এ ব্রাসিলিয়া। ব্রাজিলের বর্তমান সরকারি রাজধানী সেটা হলো কি? ব্রাসিলিয়া। রিও ডি জেনেরিও ও সাও পাওলো দেশটি হচ্ছে বড় শহর এবং স্যান্টিয়াগো হলো হচ্ছে চিলির রাজধানী। এটা জেনে রেখো। এবারে দেখো ২২ নম্বর প্রশ্ন, রোহন বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন এ লন টেনিস। ঠিক আছে? যে রোহন বোপান্না ভারতের একজন বিখ্যাত পেশাদার হচ্ছে টেনিস খেলোয়াড়। দেখো ২৩ নম্বর প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয় বলেছে? নয় গুলো কিন্তু ভালো করে পড়বে। যে কোনটি ইনপুট ডিভাইস নয় বলেছে, কোনটি নয়? বলো। অপশন দেখে বলো। যে স্ক্যানার, প্রিন্টার, কিবোর্ড না মাউস? সঠিক উত্তর কি হবে? অপশন বি প্রিন্টার হচ্ছে কিন্তু নয়, ইনপুট ডিভাইস নয়। ইনপুট ডিভাইস মানে কি? যে সমস্ত ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশ পাঠানো হয়, সেগুলোকে কি বলা হয়? ইনপুট ডিভাইস বলে। যেমন কি? যেমন হচ্ছে কিবোর্ড। এটি দিয়ে কম্পিউটারে হচ্ছে টেক্সট বা কমান্ড টাইপ করা হয়। এটি ইনপুট ডিভাইস। মাউস এটি দিয়ে স্ক্রিনে কোনো কিছু সিলেক্ট বা নির্দেশ দেওয়া হয়। এটিও কিন্তু ইনপুট ডিভাইস। কিন্তু স্ক্যানার এটি দিয়ে কোনো কাগজ বা ছবি কিন্তু ডিজিটাল ফরম্যাটে কম্পিউটারের ভেতরে কিন্তু নেওয়া হয়। তাই এটাও কিন্তু ইনপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইস কোনগুলো? যে আউটপুট ডিভাইস কাকে বলে আগে জেনে নিই আমরা। যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ভেতরের ফলাফল বাইরে প্রকাশ পায় তাকে কি বলে? আউটপুট ডিভাইস। যেমন হচ্ছে গিয়ে প্রিন্টার। কম্পিউটার থেকে কোনো ডকুমেন্টস বা ছবি কাগজে ছেপে বাইরে বের করে দেয় হচ্ছে কি? এই প্রিন্টার। তাই এটি একটি কি? আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কিন্তু নয়। বুঝতে পেরেছো? তাহলে আউটপুট ডিভাইস মানে যেটা বাইরের ফলাফল। কম্পিউটারের বাইরে বা মানে ভেতরের ফলাফল বাইরে প্রকাশ করে। সেটা আউটপুট ডিভাইস। আর যেটা ভেতরে কাজে লাগে কম্পিউটারের মধ্যে সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কি? কিবোর্ড, মাউস, স্ক্যানার এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হলো কি? সেটা হচ্ছে প্রিন্টার। ঠিক আছে? কম্পিউটার থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকের ক্লাসে আমরা হচ্ছে ২০২৩ সালে যে কলকাতা পুলিশের যে কনস্টেবলের যে মেন্স পরীক্ষা হয়েছিল সেখানে যেসব জিকে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। ২-১ টা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আমি বাদ দিয়েছি। কারণ ওগুলো বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ সালের, এখন ২৬ সাল চলছে। তাই ওগুলো লাগবে না, তাই বাদ দিয়েছি। বাদবাকি জিকে প্রশ্নগুলো আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং ক্লাসগুলো হচ্ছে মন দিয়ে করো। কেউ ফাঁকি দিও না। চলো দেখা হবে পরের ভিডিওতে।